প্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান মাদক সন্ত্রাসের শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। অনন্ত জলরাশির এই নীল দিগন্ত, যে সাগর আমাদের অন্ন যোগায়, সে সাগর বুক পেতে দেয় আগামীর স্বপ্নে। সেই সাগরের বুক চিরে আজ ভেসে আসছে এক নীল বিষ। শান্ত ঢেউয়ের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকারের নাম মাদক। মাছ ধরার জাল ফেলার ছলে ফেলা হচ্ছে ধ্বংসের জাল। গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে ছোট ট্রলারে হাত বদল হচ্ছে মরণঘাতী সব চালান। চোরাকারবারীদের কাছে এই সাগর কেবলই নিরাপদ রুট, কিন্তু আমাদের উপকূলে এটি বয়ে আনছে এক প্রলয়ঙ্কারী ঝড়। সাগর পথে মাদক আসছে ঠিকই, কিন্তু এর বিনিময়ে আমরা দিচ্ছি আমাদের সন্তানদের প্রাণ। সমুদ্রের লবণাক্ত বাতাসের চেয়েও এখন ভারী হয়ে উঠেছে উপকূলের মায়ের দীর্ঘশ্বাস। কোনো মা হারিয়েছেন তার অবলম্বন, কোনো স্ত্রী হারিয়েছেন তার সংসার। সাগরের ঢেউ হয়তো তীরে এসে থেমে যায়, কিন্তু এই কান্নার ঢেউ যেন থামবার নয়। প্রিয় দর্শক, এই যে আমার সামনে যে ছেলেটিকে দেখা যাচ্ছে, সেই পরিবারের খুবই মেধাবী একজন ছাত্র ছিল। এক পর্যায়ে বাবার নেশা তাকেই বাধ্য করতে হয়েছে সংসারের হাল ধরতে। আজকে এই ছোট্ট ছেলেটি সে রাজমিস্ত্রির কাজ করছে। রাজের কাজ করে পরিবার পরিজনকে নিয়ে চলতে হচ্ছে। আমরা সেই বাড়িতেই ঢুকছি এবং আমরা ঢুকে দেখব সেই বাড়ির বর্তমান পরিবেশ পরিস্থিতি। এবং এই পরিবেশ পরিস্থিতি জানতেই আমরা সেই শুধু ঢাকা থেকে এসেছি। তোমার নাম কি? রনক। কিসের কাজ করো তুমি এখন? রাজমিস্ত্রি। লেখাপড়া কোন পর্যন্ত করেছো? ক্লাস 5 পর্যন্ত করছি। লেখাপড়া বন্ধ হলো কেন? বন্ধ হলো পরিবারের হাল ধরার জন্য। কয় ভাই কয় বোন তোমরা? 3 ভাই। তুমি পরিবারের বড় ছেলে। এই যে তোমার কষ্ট হচ্ছে না যে আজকে তুমি লেখাপড়া বাদ দিয়ে, এবং কি কারণে তোমাকে লেখাপড়া বাদ দিতে হলো? কি কারণে? পরিবারের কারণে। আপনার হচ্ছে যে বাবা হচ্ছে যে পরিবারে দেখাশোনা করে না, ধরেন সে কি কারণ, কি করতো? কাজ করতে করতে কি হলো, কি কারণে পরিবারটা এইভাবে নষ্ট হয়ে গেল? নেশা করে। বাপ বুঝছেন, নেশা করে। সেটা কতদিন যাবৎ করছেন উনি? 12 বছর। প্রিয় দর্শক, আমরা পেয়েছি যিনি এই রনকের মাকে। আমরা সেই মার সাথে একটু কথা বলি। আপনার স্বামী কতদিন যাবৎ মাদকে আসক্ত? 13 বছর হচ্ছে। কিভাবে সেই মাদকে জড়ালো বলতে পারেন? যে বন্ধুর সাথে বেড়াতে হয়েছে। সংসারে কি মারধর অত্যাচার করে? আগে করতে, এখন ছেলেটা বড় হয় এখন করে না, আরো বেশি। ছেলে কত বড় হয়েছে? সে তো এখন নাই, ছেলে বড় হয় পেলে ছেলে সংসার দেখাশোনা করছে। এই সংসারে সে লেখাপড়া বাদ দিয়ে সংসারে হাল ধরার পরে 2টা ছোট ভাই আছে, মাদ্রাসা একটা পড়াচ্ছে। আছে? হ্যাঁ আছে। একটু দেখি তাদেরকে। প্রিয় দর্শক, এই আরেকটি ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন, ছোট। একে সবার ছোট? আরেকজন দেখি মাদ্রাসায় পড়াচ্ছে। আর আরো একটা ছেলে আপনারা দেখতে পাচ্ছেন, যে এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, সে হলো গিয়ে মাদ্রাসায় পড়ছে। পিতার অপকর্মের কারণে আজকে এই বাচ্চাগুলো এই একটি ছেলের উপার্জনের উপর নির্ভর করছে। এই ছেলেটার উচিত ছিল যে সে এখন স্কুল পড়বে, একে একে বড় হবে, কিন্তু সেটা কি সম্ভব হয়েছে? আমরা যদি গ্রাম অঞ্চলে কথা বলি, তাহলে প্রথমে বলতে চাই যে এই এলাকায় হয়তো একজন মেম্বার আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, এখানে থানা নির্বাহী কর্মকর্তা আছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন। সকলেই কে কি করছে না করছে সে বিষয়ে অবগত আছেন। কিন্তু কখনো কি একটি মুহূর্তের জন্য এই সকল পরিবার
খোঁজ খবর নিতে তেনারা এসেছেন, জানতে চেষ্টা করেছেন যে এই সকল পরিবার কিভাবে চলছে? প্রত্যেকের চোখেই কালো চশমা লাগিয়ে তারা রাষ্ট্রের আপনার আমাদের মতো যারা কর্ম করে খাচ্ছি তাদের অর্থে দেওয়া গাড়িতে করে তেল কিনে ড্রাইভারের বেতন দিয়ে এসি রুমে বসে তারা নিয়মিত কাজ করে যাচ্ছেন। রাষ্ট্রের কাজ কি কাজ করছে আপনারাই বলবেন। প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। মাদকের বিরুদ্ধে অতন্ত্র প্রহরী হয়ে লড়ছে বাংলাদেশ কোস্ট গার্ড। উত্তাল সমুদ্রের প্রতিকূল ঢেউ উপেক্ষা করে তারা ঝাঁপিয়ে পড়ছে পাচারকারীদের রুখতে। প্রতিটি সফল অভিযানে রক্ষা পাচ্ছে হাজারো পরিবার, বেঁচে যাচ্ছে আগামীর ভবিষ্যৎ। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আরও একটি নৌকা মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছে, যার প্রেক্ষাপটেই বাংলাদেশ কোস্ট গার্ড সেই নৌকাকে দেখে সেদিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে পাচারকারীরা জিপিএস ট্র্যাকার যুক্ত ওয়াটারপ্রুফ ড্রাম ব্যবহার করছে। কোস্ট গার্ড ধাওয়া করলে তারা ড্রাম সাগরে ফেলে দেয়, যা পরে সংকেত অনুসরণ করে অন্য গ্রুপ তুলে নেয়। সুন্দরবনের ম্যানগ্রোভ অঞ্চল এবং সেন্ট মার্টিনের চারপাশের প্রবাল দ্বীপের আড়ালে লুকিয়ে থাকা পাচারকারীদের ধরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ওই নৌকাকে ধাওয়া করছে। ইতিমধ্যে নৌকা থেকে একজন লাফিয়ে চলে গেছে, তারপরেও নৌকাকে আটক করার চেষ্টা করতেছেন। এবার সোর্সের দেয়া তথ্য অনুযায়ী টিম মাদক সন্ত্রাসের শেষ কোথায় জানতে পারে বেশ কিছু বস্তা ভর্তি একটি ট্রলার মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছে এবং সেই ট্রলারে করে মাদক আসছে। খবরের সত্যতা নিশ্চিত করে সেই ট্রলারকে চ্যালেঞ্জ করলে সন্দেহভাজন চোরা কারবারিরা লাফিয়ে পড়ে পালাবার চেষ্টা করে। আটক হয় চোরা কারবারির দল এবং উদ্ধার হয় বেশ কিছু অবৈধ মালামাল এবং বিপুল পরিমাণ ইয়াবা। কোস্ট গার্ড তাদের জীবনের উপর ঝুঁকি নিয়ে, বলতে গেলে জীবনে বাজিয়ে রেখে, কারণ এ ধরনের মাদক ব্যবসা যারা করে তারা শুধু মাদক ব্যবসাই করে না, তাদের সাথে অবৈধ অস্ত্র থাকে, ধারালো অস্ত্র থাকে, মারণাস্ত্র অস্ত্র থাকে এবং এই সকল অস্ত্র নিয়ে তারা সবসময় চলাফেরা করে। কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানেও এই নৌকার ভিতরেও আবার আমরা দেখতে পাচ্ছি যে 3টি, এখানেও 30,000। এভাবে প্রতিনিয়তই বৃষ্টিতে ভিজে, রোদ্রে শুকিয়ে, বজ্রপাতের মতো কঠিন মুহূর্তেও এই নদীর মাঝখানে দাঁড়িয়ে আমাদের কোস্টগার্ড তাদের জীবনের ঝুঁকি নিয়ে এ ধরনের মাদক উদ্ধার করছে, আমাদের আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে, কোনোভাবেই মাদক যেন প্রবেশ করতে না পারে এই দায়িত্বটি পালন করছে আমাদের কোস্টগার্ড। আমরা আশা করব আগামী দিনগুলোতেও ঠিক একইভাবে, এর চেয়ে তারা ব্যাপকভাবে দায়িত্ব পালন করবেন, এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ। দক্ষিণ পূর্ব সীমান্তের নীল জলরাশি আপাত দৃষ্টিতে শান্ত মনে হলেও এই জলপথ এখন মানব পাচারকারীদের অভয়ারণ্য হয়ে ওঠার অপেক্ষায়। মিয়ানমার উপকূল থেকে এক অনিশ্চিত যাত্রার শুরু হয় এখানে, যার শেষটা প্রায়ই হয় অন্ধকার কোনো কুঠুরিতে অথবা সাগরের অতল গভীরে। প্রিয় দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর রোহিঙ্গা আমাদের দেশে প্রবেশ করছিল, কিন্তু আমাদের কোস্টগার্ড এবং বিজিবির সার্বিক তত্ত্বাবধানে এই সকল ব্যক্তিবর্গকে ইতিমধ্যেই উত্তাল সাগরের মাঝামাঝি স্থান থেকে আটক করা হয়েছে। এদের সাথে একদম শিশু বাচ্চা, যার বয়স সর্বনিম্ন 2 মাসও হবে, সে বাচ্চাটিও আছে। প্রচুর বাচ্চা দেখা যাচ্ছে, এদেরকে আটক করা হয়েছে। এইভাবে প্রতিনিয়ত আমাদের দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে লোক অনুপ্রবেশ করার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়তই এভাবে আসছে, কিন্তু আমাদের রাষ্ট্র এ ব্যাপারে কতটুকু ভূমিকা গ্রহণ করছে আমরা জানি না। তবে যাদের উপর দায়িত্ব আছে যে এই সকল শিশু বাচ্চা নিয়ে এরা যে কোনো সময় এই নদীতে পড়ে যেতে পারতো বা নদীটা ডুবে যেতে পারতো এবং মৃত্যুবরণ করতে পারতো, কিন্তু সেখান থেকে তাদের জীবন রক্ষা করার দায়িত্ব নিয়ে আমাদের কোস্টগার্ড সেখানে এগিয়ে গিয়ে এদেরকে উদ্ধার করে নিয়ে এসছে। এই যে মাঝখানে যে সময়টা, যা কষ্ট, এই কষ্টটা করছে আমাদের কোস্টগার্ড এবং বিজিবির সদস্য ভাইরা। কিছু অসাধু জেলে নামধারী পাচারকারী অর্থের লোভে জড়িয়ে পড়ছে এই মরণ খেলায়।
মিয়ানমার থেকে জীবন বাঁচাতে মরিয়া রোহিঙ্গাদের ট্রলারে করে আনা হচ্ছে বাংলাদেশের উপকূলে। মাছের বদলে এই ট্রলারগুলো বহন করছে মানুষের দীর্ঘশ্বাস, কিন্তু চোখ ফাঁকি দেওয়া অসম্ভব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুহূর্তেই গর্জে ওঠে কোস্ট গার্ডের শক্তিশালী ইঞ্জিন। উত্তাল সমুদ্রে জীবনের ঝুঁকি নিয়ে শুরু হয় ধাওয়া। শেষ পর্যন্ত ধরা পড়ে পাচারকারী চক্র আর উদ্ধার হয় বিপথগামী মানুষগুলো। কোস্ট গার্ডের এই তৎপরতা কেবল সীমান্ত রক্ষা নয়, বরং মানবতার অবমাননা রুখে দেওয়ার এক আপোষহীন লড়াই। প্রিয় দর্শক, দেশে যারা এ ধরনের অবৈধ কাজগুলো করছে তাদের সহযোগী হচ্ছে এই যে আপনারা এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন, এরা বাঙালি, এরা নৌকার মাঝি, এবং আমরা তাদের সাথে কথা বলি। কি নাম আপনার? জিয়াবুল হক। আপনার বোর্ডের মালিকের নাম কি? সিদ্দিক। আপনারা কয়দিন আগে গেছেন? একদিন আগে গেছি, কালকে গেছি। এদেরকে আনার জন্য গেছেন? জি তে গিয়ে এই যাদেরকে নিয়ে আসলেন, জি। এই যে দেশের ভিতরে ঢোকা, এটা যে অন্যায়, এটা কি জানেন? জাস্ট জানি। তারপরে আনলেন কেন? আমাদের মালিকের জন্য আমি টাকা খাইছি, সাগর মারার জন্য। কত টাকা করে পাইছেন? 5,000 টাকা করে পাইছি এক একজনে? না না, আমরা টাকা আছি 5,000 টাকা তো মারার জন্য। আমরা তো এখানে না যাই, আমরা মারধর করে গরু তো অনেক বকা দেয়। এই জন্য এই জন্য গেছি, আমার পেটের জন্য গেছি স্যার। কি নাম আপনার? মোহাম্মদ আব্দুল্লাহ। আপনার মালিকের নাম কি? ফারুক। আপনারা এখানে কেন গেলেন? এদের আনতে? আমরা তো দাতুম হাইয়া মানুষ বদারর, তা আপনারা তো মাছ ধরার কথা, আপনারা এদেরকে যান কেন আনতে? আর যাইতে হইয়ে আনলে গরমাতে দাতুন হাই হইলে দা ভরে আনলে গরমাতে বহা থাকা করে। তো কত টাকা করে দেয় আপনাদের ডেলি? ডেলি আমি ইয়ার আগে যাই না, আজকে প্রথম গেছি। আজকে না তো ও, কালকে প্রথম গেছি। গেছেন। হ্যাঁ। তারপরে আমি আজও 1 টাকাও পাই না। এখনো পান নাই টাকা? না, কয় টাকা দিবে বলছে? হই না, সেটা বলে না। তা আপনার মোট কত টাকা দিবে তা বলছে? না না, আমরা বলো না, আমরা বলছে তোমরা 3 থেকে 4,500 টাকা দিয়ে পাইবেন, যাও সরে যাও। প্রতিজন প্রতি 3-4 হাজার টাকা না না, পান। আমাদেরকে একজনকে দিয়ে বলছি। তে আপনি মাছ মারলে তো তার চাইতে বেশি পান, এটা বেশি পাই স্যার। তাহলে পরে গেছেন কেন? এখানে বদদারের বিরুদ্ধে গেছি, বদদারের বিরুদ্ধে যাইলে মারধর করে তা আমাদের। আপনার মালিকের বাড়ি কোথায়? হাবিবচরা। আপনার মালিকের বাড়ি কোথায়? আবিষ্কারা। দুজনের বাড়ি হাফিজচরা। হ্যাঁ জি। প্রিয় দর্শক, আমাদের দেশের এই ধরনের কার্যকলাপের সাথে যারা জড়িত তাদের কঠিন থেকে কঠিনতম সাজা হোক, এমনটাই প্রত্যাশা এদেশের প্রতিটি মানুষের। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি। ফিরে আসছি বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন মাদক সন্ত্রাসের শেষ কোথায়। সাগর আমাদের সম্পদ, অভিশাপ নয়। পাচারকারীদের রুখে দিতে কেবল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট নয়, প্রয়োজন আমাদের সম্মিলিত প্রতিরোধ। গত 1 বছরে কক্সবাজার জেলার কোস্টগার্ড কর্তৃক কি পরিমাণ মাদকদ্রব্য অস্ত্র জব্দ করা হয়, এবং বাংলাদেশ হতে সমুদ্র পাড়ি দিয়ে বিভিন্ন দেশে পাচারকারী কতজন মাদক পাচারকারী অপহৃত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন? গত 1 জানুয়ারি 2025 হতে অদ্যাবধি কক্সবাজার জেলায় কোস্টগার্ড কর্তৃক প্রায় 231 কোটি টাকা মূল্যের প্রায় 42 লক্ষ পিস ইয়াবা, 990 গ্রাম ইয়াবা তৈরির কাঁচা পাউডার, প্রায় 6.5 কেজি ক্রিস্টাল মেথ, 340 লিটার বাংলা মদ, 25,000 লিটার বাংলা মদ তৈরির উপকরণ, 84 কেজি গাঁজা সহ 192 জন মাদক পাচারকারী আটক করা হয়। মায়ানমার হতে বাংলাদেশে পাচারকালে 467.86 গ্রাম স্বর্ণ এবং বাংলাদেশ হতে মায়ানমারে পাচারকালে প্রায় 22 কোটি টাকা মূল্যের 1120.2 মেট্রিক টন নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পণ্য সামগ্রী সহ সর্বমোট 430 জন পাচারকারী আটক করা হয়। পাশাপাশি ডাকাত ও সন্ত্রাসী বিরোধী অভিযান পরিচালনা করে 103টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, 138টি দেশীয় অস্ত্র, 4,361 রাউন্ড তাজা গোলা, 137 রাউন্ড
ফাঁকা গোলা সহ 112 জন দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাত আটক করা হয়। আমরা সচেতন নাগরিকদের আহ্বান করব, অস্ত্র, মাদক ও মানব পাচার সংক্রান্ত যে কোনো তথ্য কোস্টগার্ড জরুরি সেবা নম্বর 16111 এই নাম্বারে প্রদান করে অপরাধ রোধে সহযোগিতা করুন। সকল ধরনের অপরাধ রোধকল্পে কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। উপকূলে আর কোনো মায়ের চোখের জল যেন সাগরের নোনা জলের সাথে মিশে না যায়। আসুন নীল দরিয়ার এই বিষ নির্মূল করি। আমি এই মুহূর্তে আপনাদের সামনে যা উপস্থাপন করব, বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক। মাদক আমাদের শুধু জাতিকে না, আমাদের পুরো সমাজটাকেই ধ্বংস করে দিচ্ছে। এই সমাজ এবং জাতি ধ্বংসর মূলে দাঁড়িয়ে আছে মাদক শক্তি। এই মাদক শক্তি নির্মূলে আমাদের কি করণীয় বা কি করতে হবে সেটা রাষ্ট্রকে ভাবতে হবে, এবং সেই সাথে এলাকার জনসাধারণ বা যিনারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে। আমি আজকে যে স্থানটিতে এসেছি বা এখানে দেখতে পাচ্ছেন যে মাদকে আসক্ত সেও এখানে দাঁড়িয়ে আছে, এখানে তার মা আছেন। এই ছেলেকে 10 বছরে রেখে তার বাবা মারা যায়। এই ছেলেকে বুকে ধারণ করে আগামী দিনের চিন্তায় কাঁচা চুল থেকে পাকা চুল হয়ে গেছে। সে আর পরবর্তী কোনো সংসার করতে চেষ্টা করেনি, মানুষ করতে চেয়েছে এই সন্তানটিকে। তাকে চেষ্টা করেছে যতটুকু পর্যন্ত করা যায়, কিন্তু কোত্থেকে কি হলো আমরা তার মুখ থেকেই শুনি। কি নাম আপনার? মোহাম্মদ সুমন। আপনি কিভাবে মাদকে জড়ালেন একটু বলেন তো। এই বন্ধু বান্ধবের সাথে 1-2 টান সিগারেট খাইতে খাইতে তারপরে গাঁজা খাওয়ার পরের থেকে বড়ি খাওয়া, এই পর্যন্তই তো। এখনো খাচ্ছেন? এখন খাচ্ছি বললে খাই, এখনো খাই, মাঝে মধ্যে সময় পাইলেই খাই, টাকা পয়সা ইনকাম করতে পারলেই খাই। যখন টাকা পয়সা থাকে না তখন খাই না, যখন টাকা পয়সা থাকে তখন খাই। আপনি বিয়ে করছেন? জি করেছি। বাচ্চা কাচ্চা আছে? জি আছে। আমার পরিবার প্রিয় দর্শক, আমরা কথা বলছি সেই অভাগী মার সাথে, যিনি গর্ভধারণ করেছেন, 10 মাস 10 দিন পেটে রেখেছেন। আমরা সেই মায়ের সাথে কথা বলি। আপনার সন্তান কতদিন যাবৎ মাদকে আসক্ত? তাও তো আজ মেলা দিনে আমার অত মারেনি। পয়সা ইনকাম করে ঠিক মতো দেয় না, খাবার দেয় না, যে টাকা পয়সা চালি কয় কি কাম করি নাই, এই সব করে। এটা মিয়ার বয়স এই 13তে, ওর যে মিয়ার বয়স এই 13 যে 14 পরে মিয়াটা, আর ছাগলটা হচ্ছে এই 5 বছর যায় 6 বছর চলছে। আর ও যা কাম কাজ করে ওর মতন ওই খায়। আমার ক্ষতি আর বাড়িটা করতে 12 দিন চল। আমার বাড়ি নিয়ে আমি এখানে এত কালো রফিক জানে কষ্ট করে সন্তান মানুষ করেছি। আমি জীবনে কোনোদিন দ্বিতীয় বিয়ে তা করিনি। আমার জীবন এখন ঝোলা আর ভিক্ষে করে আমি আমার জীবন, আমি জীবন আর বাঁচতে চাইনি। সন্তান ছিল, কত কষ্ট করে মানুষ করছি, আমি কামাই খাবো, সে জীবন তো আর নাই। একটি মায়ের আত্মচিৎকার মানি আমরা বলে থাকি মা মাটি দেশ আমাদের এই সুন্দর বাংলাদেশ। মায়ের চিৎকার মানে দেশের প্রতিটি মায়ের আত্মনাদ। প্রশাসনে যারা আছেন এদেরকে সহযোগিতা করতে এগিয়ে আসুন। আর এই যে ছেলেটি যে মাদকে আসক্ত, তার নিরাময়ের জন্য চিকিৎসার প্রয়োজন। যারা আজকে ভালো হতে চাচ্ছে তাদের আমরা নিরাময় কেন্দ্রে নিয়ে গিয়ে তাদের চিকিৎসা সেবা দিয়ে ভালো করে আবার এই ক্রন্দনরত মায়ের পাশে এনে তুলে দেই, এবং সে তার সন্তানকে নিয়ে বুকে করে নিয়ে আর সে সন্তান রোজগার করে তার স্ত্রী সন্তান মাকে নিয়ে সুন্দরভাবে সংসার করুক, এমনটাই প্রত্যাশা আমাদের সকলের। এই ছিল আমাদের আজকের আয়োজনে। মাদক সন্ত্রাস প্রতিরোধের সবশেষ খবর এবং তার পেছনের খবর জানতে প্রতি সপ্তাহের এই দিনে চোখ রাখুন নিউজ 24-এ।
আপনার কাছে মাদক সংশ্লিষ্ট যে কোনো তথ্য থাকলে আমাদের ইমেইল করুন, আপনার পরিচয় গোপন রাখা হবে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হলো, বিষয়গুলো বাংলাদেশ কোস্টগার্ড, নদীমাতৃক আমাদের এই দেশ, এ দেশের নদী দিয়ে আর নদী পথে প্রতিনিয়ত আসছে মাদক, হচ্ছে মানব পাচার, হচ্ছে বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী পাচার। কিন্তু আমাদের বাংলাদেশ কোস্টগার্ড প্রতিনিয়ত সেই সকল পণ্য আটক করছে বা আইনের আওতায় আনছে। আমরা আশা করি আগামী দিনগুলোতেও আজকে যেভাবে মাদক উদ্ধার করছে, সেই সাথে অবৈধ পণ্য আটক করছে, আগামী দিনগুলোতেও একইভাবে একই পন্থায় বা এর চাইতে আরও সক্রিয় হয়ে অংশগ্রহণ করে বৃহত্তর রাষ্ট্রের স্বার্থে, আমাদের আগামী প্রজন্মের স্বার্থে, আমাদের আগামী প্রজন্ম, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তাদের জীবনটাকে সুন্দর করার লক্ষ্যে মাদক নিয়ন্ত্রণ করবে, সেই সাথে মাদক সন্ত্রাস নির্মূল হবে, এমনটাই প্রত্যাশা এদেশের প্রতিটি মানুষের। আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।